হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে কামাল হাসান স্টারার ফিল্ম ঠাগ লাইফ, যেটা 5ই জুন রিলিজ হয়েছিল। ফাইনালি এখন ফিল্মটা আমি দেখলাম। কেমন লাগলো আমার ঠাগ লাইফ ফিল্মটা, সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো ঠাগ লাইফ? মানিরত্নম এই ফিল্মের ডিরেক্টর এবং কামাল হাসান এই ফিল্মের মেন অ্যাক্টর আছে। সিলাম্বারাম এসটিআর আছে, তার সাথে তৃষা কৃষ্ণন আছে। তো এই ফিল্মটা এক লাইনে যদি আমি রিভিউ করি, আমার কাছে এই ফিল্মটা খুবই একটা জঘন্য ফিল্ম মনে হয়েছে, খুবই বেকার একটা ফিল্ম মনে হয়েছে। এবং ইন্ডিয়ান 3 যেই লেভেলের ডিজাস্টার, জঘন্য খারাপ একটা ফিল্ম, ঠিক ঠাগ লাইফ ফিল্মটাও কিন্তু সেই রকম। হ্যাঁ, ইন্ডিয়ান 3 এর মতো অতটা লেভেল অব্দি ক্রিঞ্জ যায়নি, বাট এই ফিল্মেও কিন্তু ক্রিঞ্জের লেভেলটা মানে স্টোরি ওয়াইজ, স্ক্রিন প্লে ওয়াইজ, ঠিক আছে, সেখানে কিন্তু কোনো অংশে কম নেই। আমরা ইন্ডিয়ান 3-তে ক্রিঞ্জ লেভেলটা ডাইরেক্ট ভিজুয়ালি দেখেছিলাম, মানে মানে সে কামাল হাসান যাই তাই করছে। এইখানে ফিল্মের রাইটিং, ফিল্মের ডিরেক্টর যাই তাই করছে, এবং কামাল হাসান তার নিজের কাজ এই ফিল্মে তোই ভালো করেছে। মানে ইন্ডিয়ান 3-তে যা করেছে তার থেকে ফার ফার বেটার কাজ এতে করেছে। হ্যাঁ, যদিও এতে তার কাজ বিশাল লেভেলে হয়নি, যেরকম বিক্রম লেভেলে হয়েছিল, বাট তাও আমি বলবো যে অ্যাক্টর হিসেবে তার যেরকম করার সে করেছে। কারণ ইন্ডিয়ান 3-তে অ্যাক্টর হিসাবেও সে পুরো অন্ধ হয়ে গেছিলো, তাকে শঙ্কর যা বলেছিল তাই মুখ বন্ধ করে করেছিল। এবং এখানে মণিরত্নম, যার সাথে তার প্রিভিয়াস কোলাবোরেশন ব্যাপক ব্যাপক কিছু ফিল্ম, এবং আমাদের মণিরত্নম সেও একজন আইকনিক ডিরেক্টর, আমরা সকলেই জানি। এবং শঙ্কর ইন্ডিয়ান 3-তে সেও একটা আইকনিক ডিরেক্টর। তো আমার মনে হয় এবার কামাল হাসানের এবং এই আইকনিক ডিরেক্টরগুলোর সাথে কাজ করাটা বন্ধ করা দরকার। ইয়েস, কারণ এরা প্রচুর পুরনো এবং এদের মাইন্ডসেট, এদের ভিশন সেই একই লেভেলের আছে যেরকম তাদের প্রথমে ছিল। শঙ্কর সে সবসময় ওই পলিটিক্যালি একটা জিনিস দেখানোর চেষ্টা করে, একটা ভিজিল্যান্টে হিরো এরকম প্রেজেন্ট করে। এখানে মণিরত্নম সে সবসময় একটা কাইন্ড অফ ওই একটা গ্যাংস্টারের সাথে সাথে একটা ড্রামা, একটা এইরকম জিনিস বা একটা রিলেশনশিপের ওপর ফিল্ম সে বেশি বানাতে পছন্দ করে, যেখানে কিছু বিট্রিয়াল থাকবে, যেখানে কিছু চিটিং থাকবে। সেই রকমই একটা মানে টেমপ্লেট এবং স্ট্রাকচারের ফিল্ম আমরা ঠাগ লাইফেও দেখতে পাচ্ছি। ফিল্মের গল্প হচ্ছে যে এখানে কামাল হাসান সে একটা গ্যাংস্টার, সে একটা বাচ্চা ছেলেকে একটা শ্যুট আউটের দৌরান, মানে তার বাবার মৃত্যু হয়ে যাচ্ছে, সেটা বাচ্চা ছেলেকে অ্যাডপ্ট করছে, এবং সেই বাচ্চা ছেলেটাই বড় হয়ে একটা গ্যাংস্টারে পরিণত হচ্ছে। মানে তারা দুজন একসাথেই থাকতো ভাইয়ের মতো, বাট একটা টাইমের পর সে এই মানে আমাদের এই সিলাম্বারাম এসটিআরের ক্যারেক্টারটা সে কামাল হাসানকে চিট করছে, যেটা আমরা ট্রেলার লেভেলেও বুঝতে পেরেছিলাম। তো এবার কামাল হাসান ফিরছে, বদলা নেবে, রিভেঞ্জ নেবে। তো এই সিলাম্বারাম এসটিআর এবং কামাল হাসানের ফেস অফ দেখার জন্য এই ফিল্মটা আমাদেরকে দেখতে হবে। তো একটা কাইন্ড অফ গ্যাংস্টার অ্যাকশন ড্রামা ফিল্ম, তার সাথে সাথে কাইন্ড অফ একটা রিভেঞ্জ অ্যাকশন ফিল্ম, ঠিক আছে, এটাকে বলা যায় রিভেঞ্জ অ্যাকশন থ্রিলার ফিল্ম এটাকে বলা যায়। এবার এই ফিল্মের ফার্স্ট হাফ এতটা বোরিং, এতটা জঘন্য বইতে লেখা, রাইটিংয়ের কাজ পুরো বেকার। মানে এই ফিল্মের রাইটিং সব থেকে নেগেটিভ জিনিস। মানে রাইটিংটা এতটা বাজেভাবে লেখা হয়েছে, মানে গল্পের মধ্যে কোনো ইমোশন নেই। পুরো থ্রু আউট ফিল্ম আপনি দেখবেন, থ্রু আউট স্ক্রিন প্লে ইমোশনের নামে 0%ও কিছু আপনাদেরকে প্রোভাইড করবেন না। মানে ইমোশন এই ফিল্মটাই নেই। এই ফিল্মটা হচ্ছে ইমোশন প্রুফ ফিল্ম। মানে এইখানে এই যে মানে একটা ক্যারেক্টার সে একজনকে মানুষ করছে ছোটোবেলা থেকে, একজনকে বাইরে থেকে তুলে আনছে, তার সাথে এই যে ক্যারেক্টারের বন্ডিং, একটা ক্যারেক্টার মানে কামাল হাসান এবং এসটিআরের মধ্যে যে বন্ডিংটা, সেই বন্ডিংটা থ্রু আউট ফিল্ম আপনার কোথাও মনেই হবে না। একটা টাইমে আমরা দেখতে পাচ্ছি যে এসটিআর সে চায় না তার দাদার কিছু হোক, বাট তাকেই আবার দেখে মনে হচ্ছে সেই চাই তার দাদাকে খুন করতে। মানে এইরকম টাইপের একটা মানে এখানে আমরা রাইটিংয়ের কাজ দেখতে পাচ্ছি। এবং এখানে স্ক্রিন প্লেটা এত জঘন্য ওয়েতে প্রেজেন্ট করা, মানে ফার্স্ট হাফের স্ক্রিন প্লেটা জাস্ট নেওয়াই যায় না। সেকেন্ড হাফটা তবুই একটা রিভেঞ্জ থ্রিলার ফিল্ম যেহেতু হয়ে যায়, মানে রিভেঞ্জ অ্যাকশন থ্রিলার ফিল্ম, তাই জন্য ওই রিভেঞ্জটা নেওয়াটাই একটু দেখতে ভালো লাগে। আমরা জানি সবই প্রেডিক্টেবল, স্ক্রিন প্লেটা পুরোই প্রেডিক্টেবল সেকেন্ড হাফ থেকে, যে কী কী হতে চলেছে, কী কী হবে, কী কী টেমপ্লেট এখানে ইউজ করা হয়েছে, কী কী এলিমেন্টস নেওয়া হয়েছে বাকি অন্য ফিল্ম থেকে, সেটা পুরো ভিজিবল। এবং এই যে গল্পটা ফিল্মের, সেটা এতটা ওল্ড গল্প, এতটা পুরনো গল্প, মানে আপনি ভাববেন যে 2025-এ দাঁড়িয়ে মণিরত্নমের মতো ডিরেক্টর সে এইরকম কাজ করছে, সে এইরকম গল্পের ওপরে ফিল্ম বানাচ্ছে। আমি যখন ঠাগ লাইফের গ্লিমস বেরোয় তখন বিশাল লেভেল এক্সাইটেড হয়ে গেছিলাম, কারণ কামাল হাসান, মণিরত্নম ব্যাপক লেভেল, গ্লিমসটা তো হেভিভাবে এডিট করেছিল, যে এডিট করেছিল তাকে তো অস্কার দেওয়া দরকার। গ্লিমসটা ব্যাপকভাবে ডিজাইন করা হয়েছিল। তারপরে টিজারটাও কাইন্ড অফ কিন্তু হেভি একটা ইম্প্যাক্টফুল একটা টিজার তারা ছেড়েছিল। তারপরে ট্রেলার আছে, ট্রেলারটা আমার ঠিকঠাকই লেগেছিল। আমি এক্সাইটেড ছিলাম। মণিরত্নম এবং কামাল হাসানের কোলাবোরেশন, এইটাই আমার কাছে বিশাল লেভেলে ইটসেলফ একটা এক্সাইটমেন্টের ব্যাপার উঠেছিল। এবার কামাল হাসান সে বিক্রমের মতো সিনেমা দিচ্ছে, রিসেন্টলি তার ইন্ডিয়ান থেকে খারাপ যাচ্ছে। তো আমি ভেবেছিলাম যে মণিরত্নমের সাথে যখন সে কোলাবোরেট করছে সে হেভি কিছুটা ডেলিভার করবে, এবং গ্লিমস এবং টিজার কিন্তু সেটাই প্রমিস করছিল, পোস্টারগুলো সেটাই প্রমিস করছিল, অ্যানাউন্সমেন্ট ভিডিওটা সেটাও প্রমিস করছিল। তো আমি বেশ এক্সাইটেড ছিলাম।
বাট এই ফিল্মটা যা খাজা একটা ফিল্ম হয়েছে, 200 কোটি টাকা বাজেটের ফিল্ম 100 কোটি টাকারও বক্স অফিস কালেকশন করতে পারেনি। এবং মানে তামিল ইন্ডাস্ট্রিতে এখন সব থেকে বড় বড় ডিজাস্টার ফিল্ম যদি কোনো বড় মানে বিশাল লেভেলের কোনো হেভি একটা ব্যক্তি দিয়ে থাকে সেটা হচ্ছে কামাল হাসান। কারণ কামাল হাসান আমরা সকলেই জানি সিনেমা নিয়ে সে কতটা পাগল, এবং মানে কামাল যখন সিনেমার কথা ওঠে তখন কামাল হাসানের কথা হয়, এবং সে যখন এইরকম তামিল ইন্ডাস্ট্রির সব থেকে বিগেস্ট দুটো ডিজাস্টার ফিল্ম দিচ্ছে, ইন্ডিয়ান 3 এবং ঠাগ লাইফ, আবার এত ভালো ভালো মানে পুরোনো ডিরেক্টরের সাথে, তখন কিন্তু মানে কি বলবো, জাস্ট ভাব চিন্তা হয় যে কি কি এমন ভুল হচ্ছে কামাল হাসানের দিক থেকে, কি এমন কামাল হাসান কেন দেখছে না, বন্ধুর খাতিরে করছে নাকি কি কারণে সেই ফিল্মগুলো করছে। রাইটিংয়ের দিক কামাল হাসানের মতো স্টার, ঠিক আছে, সে স্ক্রিপ্ট সিলেকশন তার ব্যাপক, সে টেকনোলজির দিক থেকে ব্যাপক, তো সে এইরকম স্ক্রিপ্ট কীভাবে সিলেক্ট করছে, আমার তো মনে হয় সে বন্ধুর খাতিরে করে দিচ্ছে জাস্ট। মানে এই স্ক্রিপ্টগুলো একবার পড়া দরকার। মানে কামাল হাসানের এখন নতুন ডিরেক্টর বাদে পুরনো ডিরেক্টরের সাথে যখনই কাজ করবে তখন আমার মনে হয় স্ক্রিপ্টগুলোকে একবার করে সে ভালো করে পুরো স্ক্রিপ্টটাকে পড়া তার আমার দরকার, আমার এটা মনে হয়। কারণ নতুন ডিরেক্টর হলে আমি শিওর শট কামাল হাসানকে দারুণভাবে কোনো কামব্যাক দেবে, যেরকম লোকেশ দিয়েছে। বাট পুরনো ডিরেক্টর যখনই আসবে এবার থেকে তামিল ইন্ডাস্ট্রি তখন ভাবতে হবে যে মানে স্ক্রিপ্টটাকে একবার পুরো পড়ে নিই। মানে ইন্ডিয়ান 3-তে শঙ্কর যেটা করলো, গেম চেঞ্জারে শঙ্কর যেটা করলো, যেটা রামচরণ বুঝতে পারলো না, তার উপর ভরসা রেখে করে ফেললো। এখানে ঠাগ লাইফে মানিরত্নম যেটা করলো, ঠিক আছে, সেখানে কামাল হাসান ভরসা করে নিল। তো আমার মনে হয় যত পুরনো ডিরেক্টর আছে তামিলের, ঠিক আছে, যারা বড় বড় স্টার ডিরেক্টর, তারা যখন নতুনভাবে কোনো কোলাবোরেট করছে তাদের স্ক্রিপ্টটাকে ভালোভাবে পড়া দরকার। যেমন এআর মুরুগাদাস করলো সিকান্দারেটা তবুই ঠিক ছিল, মানে আমি বলবো এর থেকে তো অনেক ফার ফার বেটার সিকান্দার সিনেমাটি। ইন্ডিয়ান 3 বা আমি এখানে গেম চেঞ্জার বা আমি এখানে যদি বলি, সেখানে সালমান খানের পারফরমেন্স পুরো বাজে ছিল এবং সেখানেও গল্পটার মধ্যে অতটা দম ছিল না। বাট এআর মুরুগাদাস, সেও প্রিভিয়াস এত ভালো ভালো সিনেমা বানিয়েছে, সেও একটা তামিলের ডিরেক্টর, সেও যখন নতুন স্ক্রিপ্ট নিয়ে আসছে, তো আমার মনে হয় এইসব ডিরেক্টরগুলোকে একবার করে তাদের স্ক্রিপ্টটাকে পুরোপুরি পড়া দরকার ভালো করে, এবং ডিরেক্টরকে ভালোভাবে ন্যারেশন দেওয়ার দরকার। কারণ তার আউটপুট যদি এরকম হয়, মানে কামাল হাসানের মতো স্টার, ঠিক আছে, সে গেম চেঞ্জারের মতো এই ইন্ডিয়ান 3-এর মধ্যে এতটা ক্রিঞ্জ ফেস্ট একটা সিনেমা করছে, যে সিনেমাটা মানে সব থেকে নিচু লেভেলের স্টাররাও করবে না, এতটা বেকার। আর ঠাগ লাইফেও ঠিক সেরকম। এবং এই ঠাগ লাইফের ফিল্মটার মধ্যে একটা ইমোশন আমি দেখলাম না, খালি ভরে ভরে একটাদেরকে কাজ করা হয়েছে। এখানে আলি ফয়জাল, এখানে আমাদের সানিয়া মালিক একটা গানে চলে আসছে, কে কখন কোত্থেকে ক্যারেক্টার নিয়ে চলে আসছে, ঠিক আছে, আমাদের এখানে মহেশ মাঞ্জেকার আছে, ঠিক আছে, মানে সবাইকে নিয়ে নিজে, কিন্তু কোনো একটা ইম্পর্টেন্স নেই কোনো ক্যারেক্টারের, ঠিক আছে, কোনো একটা ইমোশন ফুটিয়ে তুলতে পারে না পুরো থ্রু আউট স্ক্রিন প্লে, থ্রু আউট পুরো ফিল্মটা গল্পটা জুড়ে। এখানে দাদা যে ভাই যে একজনকে তুলে এনেছে একজন ছেলের মতো বা দাদা ভাইয়ের মতো, যেরকম আমি বলিনি সম্পর্ক অনুযায়ী, তাদের মধ্যে যে বন্ডিং এবং তারা যে কেন একে অপরের বিপরীতে যাচ্ছে, কী মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, সেটাকে এখানে ভালোভাবে এক্সিকিউটই করতে পারেনি। প্রত্যেকটা ক্যারেক্টার জাস্ট আছে, শুধু কামাল হাসানের উপর ফোকাস করা হয়েছে। সে একটু নটি, সে মানে তার লোকের মুখে তার পাওয়ার হেভি, মানে তার যখন একটা ক্যারেক্টার আরেকটা ক্যারেক্টারকে বলছে, এই শক্তিবেল যেটা কামাল হাসানের ক্যারেক্টারটা, তার তার কথা যখন বলছে, সে কথার মধ্যে আমরা তার পাওয়ারটা দেখতে পাচ্ছি শক্তিবেলের, কামাল হাসানের সেই কথার মধ্যে সেই ভয়টা আমরা দেখতে পাচ্ছি কামাল হাসানের ক্যারেক্টারটার, মানে এই তার একটা কত দবদবা। বাট যখন তার সামনে আসছে বা কামাল হাসানকে যখন আমরা দেখছি, তখন কিন্তু মনে হচ্ছে না তার বিশাল লেভেলে কিছু পাওয়ার আছে বা সে হেভি কিছু স্মার্ট একটা মানুষ, এরকম না। এবং ফিল্মটা কোথা থেকে কোথায় স্টোরিটা ঘুরছে, মানে আপনি মানে বুঝতেই পারেন অ্যাকচুয়ালি ফিল্মটা যে জিনিসটা দেখাতে যাচ্ছে, যে একজনকে তুলে এনেছে, সেই একটা সময়ের পর বিট্রিয়াল করছে, সেটা পাওয়ারের জন্য। বাট এইখানে এই জিনিসটাকে সেট আপ করতে পুরো গল্পটাকে পুরো ওয়েস্ট করা হয়েছে। মানে এটা মানে কিছুক্ষণ পরেই এই গল্পটা একটা দারুণ ইন্টেন্স অ্যাকশন থ্রিলার, যেরকম একটা এঙ্গেজিং স্ক্রিন প্লে যদি থাকতো এই ফিল্মটার, ঠিক আছে, সেখানে যদি বিশাল লেভেল কিছু অ্যাকশন বা কিছু চেস সিকোয়েন্স বা কিছু থ্রিল এলিমেন্ট সেখানে থাকতো, তাহলে গল্পটাকে আরও দারুণভাবে বেস্ট করা যেত। এবং এই যে মানে পাওয়ারের জন্য তাকে বিট্রে করছে একটা ক্যারেক্টারকে, এই যে জিনিসটা, এটার জন্য দরকার স্ট্রং কিছু মানে হেভি সিকোয়েন্স, কিছু গ্যাংস্টার মানে ভাইবস কিছু ওয়ালা সিন দরকার, ঠিক আছে, যেখানে মারধার অ্যাকশন থাকবে, যেখানে ব্যাপক লেভেলে কিছু মানে কি বলবো, একদম ওকে মারছে ও তাকে মারছে, এর মাধ্যম দিয়ে তবেই কনফ্লিক্টটাকে ক্রিয়েট করা যেত। যে একটা টাইমের পরে এসে এই ক্যারেক্টারটা জানতে পারছে যে তার কোনো কাছের মানুষকেই এই লোকটাই মেরেছে। তো এইরকম হিসাবে যদি গল্পটাকে এগোনো যেত তাহলে আরও বেটার ছিল। তা না করে মানে কামাল হাসান তার দুটো ওয়াইফ, সে প্রচুর নটি, সে সবসময় ইয়ার্কি করে, এই সব দিক দিয়ে দেখে পুরো স্ক্রিন প্লেটাকে পুরো কেচড়ে দিয়েছে। মানে ফার্স্ট হাফটা তো পুরো জঘন্য, সেকেন্ড হাফটা লাস্টের দিকে একটু তবুই দেখা যায়, সহ্য করা যায়, বাকি ওভারঅল পুরো ফিল্মটা একটা ক্রিঞ্জ ফিল্ম, ডিজাস্টার একটা ফিল্মটার রাইটিং খারাপ, ফিল্মটার ডিরেকশন খারাপ,
পারফরমেন্স অনুযায়ী, তবে আমি কামাল হাসানকে বলবো পারফরমেন্স ভালো, এবং সিলাম্বরম এসটিআর সিরিয়াস রোলে ভালো, বাট তার ক্যারেক্টারটা সেইভাবে কোনো সেট নেই, সেইভাবে তাকে লেখা হয়নি ক্যারেক্টারটাকে। এবং বাকি যাদেরকে দেওয়া হয়েছে, আলি ফায়জাল, এখানে মাহেশ মাঞ্জাকা, তাদেরকে দারুণভাবে কোনোভাবে স্পেসই দেওয়া হয়নি। আলি ফায়জাল তাকে যে কেন নিয়েছে, সে কেন যে কী করতে এই ফিল্মটাতে রাজি হয়েছে আমি তো জানি না। এখানে ওই ইস্ক বিস্ক রিবাউন্ডের যে ছেলেটা, যে হিরোটা, বা যে ওই মিসম্যাচ যে ওয়েব সিরিজটা আছে, ওই তার ওর যে হিরোটা, সে তো শুধু মানে কামাল হাসানকে দেখবে বলে এই ফিল্মটা সাইন করে ফেলেছিল। তার একটা রোল আছে, একটা রোলেই তার সিন শেষ। এবং আলি ফায়জাল তাকে দেখানো হচ্ছে বিশালভাবে ডেঞ্জারাস, একটা সিনে হঠাৎ করে আবার সে গায়েব, আবার সে ক্লাইম্যাক্সে কোথা থেকে দরজা খুলে চলে আসছে, মেরে দিচ্ছে গুলি টুলি, মানে যাচ্ছে তাই হচ্ছে পুরো স্ক্রিন প্লে জুড়ে। যে যেটা মনে করে সেটা সেটা করতে পারছে। মানিরত্নম ডিরেক্টর, সে খালি বলেছে তোমরা যা খুশি করো, আমি খালি শর্ট নেব, মানে এই রকম একটা অ্যাপ্রোচ ছিল। পুরো ফিল্মটাই ওয়েস্ট। আমি বিশাল লেভেল এক্সাইটেড ছিলাম ঠাগ লাইফ নিয়ে, বাট পুরো ফিল্মটাই কাচের একটা ফিল্ম, পুরো ফিল্মটাই খিচুড়ি একটা ফিল্ম। ওভারঅল সব কিছু মিলিয়ে রাইটিং, ডিরেক্টর, অ্যাক্টিং, পারফরমেন্স সব কিছু মিলিয়ে ফিল্মটা আমার কাছে একদম বেকার মনে হয়েছে। কারোর কোনো প্রপার রোল নেই, কারোর কোনো প্রপার পারফরমেন্স নেই, যেটা আপনার দেখে মনে হবে হেভি। এবং ইন্ডিয়ান 3 থেকে ওই মারগুলো, এই যে হাতের ক্যারেক্টার যে মারগুলো, এগুলো নিয়েছে মানিরত্নম, যেহেতু তারই বয়সের, মানে তারই একসাথে ইন্ডাস্ট্রিতে আসার ডিরেক্টর, ঠিক আছে, শঙ্কর, তাই জন্য তার থেকে এইগুলো নিয়েছে, ধার নিয়েছে, বলে ভাই আমাকে দে, আমি এই ফিল্মটা করবো। এবং কামাল হাসান, সে তো মানে সে তো রেডি, সে এইসব করার জন্য সে সবসময় রেডি, ঠিক আছে, মানে এরকম দেখে মনে হচ্ছে। তো আমি তো চাই কামাল হাসান বিক্রম 2 থেকে কাম ব্যাক করুক, এবং সে নতুন নতুন ডিরেক্টরদের সাথে কাজ করুক, ইয়াং ডিরেক্টর। এবং ইয়াং ডিরেক্টরদের সাথে কাজ করলে, তবে স্ক্রিপ্ট না পড়লেও আমার কোনো যায় নেই। সেখানে যদি একটা নেলসনের মতো একটা বিষ্টও বানাইছে, তবুই আমি বলবো হেভি। সেখানে যদি একটা লোকেশের মতো একটা, মানে কি বলবো, মাস্টারের সেকেন্ড হাফের যেরকম নেগেটিভিটি হয়েছিল সেরকমও যদি হয় লিওতে, তাও আমি খুশি। বাট এই রকম ফিল্ম না করে, এটাই রিকোয়েস্ট আমার কামাল হাসান স্যারের কাছে। তো অবশ্যই এই ফিল্মটা আপনারা গিয়ে চেক আউট করতে পারেন। আমি তো বলবো না করলেই বেটার, বাট যারা ফিল্ম লাভার তারা তো করবেই কামাল হাসানের ফিল্ম, ঠিক আছে। তো অবশ্যই গিয়ে চেক আউট করুন, এবং অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনি কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন, কারা কারা এই ফিল্মটা থিয়েটারে এক্সপিরিয়েন্স করেছেন, কাদের কী মতামত, অবশ্যই কমেন্টে ফিল্মটা লিখে জানাবেন, ফিল্মটা সম্বন্ধে। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এই ফিল্মটা নিয়ে আরও অনেক কথা বলা যায়, বাট আমি অত লম্বা ভিডিও করতে চাই না। অনেক কিছু পয়েন্ট হয়তো আমি মিসও করে গেলাম, যেগুলো আমি বলবো বলে ভেবেছিলাম, মানে যেহেতু মানিরত্নম কামাল হাসানের কোলাবোরেশন, তাই জন্য অনেক কিছু আমি ভেবে রেখেছিলাম, বাট ভুলে গেছি সেগুলো। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।